হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আমরা গত লেকচারে কিন্তু পার্ট ১ টা খুব সুন্দর করে গল্পের মাধ্যমে বুঝেছিলাম। এখন পার্ট ২ টাও ঠিক অনুরূপ গল্পের মাধ্যমে বুঝবে এবং এমনভাবে পড়বে এবং বুঝবো যাতে করে তোমার আর বই পড়া লাগবে না। আমাদের এই লেকচারটা শুনলেই তোমার পড়া অলমোস্ট 99% হয়ে যাবে এবং আমাদের যে স্মার্ট নোটটা আছে আমরা পরবর্তীতে এই স্মার্ট নোটটা দেখে নেব যাতে করে আমরা এক নজরে সম্পূর্ণ পাঠটি আম এক জায়গায় একসাথে অল্প কয়েকটা লাইনে শেষ করতে পারি। ঠিক আছে? তো চলো আমরা গল্পের মাধ্যমে দেখব। তো ১ম এই বলে রাখি যে তোমার এটা দেখার দরকার কেন? কারণ তুমি হচ্ছে তথ্য প্রযুক্তির আ টাইমের মানুষ। ঠিক আছে? তথ্য প্রযুক্তির যুগের মানুষ। এখন আ তোমার আগে যারা ছিল তারা কিন্তু আ তোমাদের আগে, ঠিক আছে? যারা জন্মগ্রহণ করেছে তারা দেখেছে যে আসলে তথ্য প্রযুক্তি ছাড়া কেমন ছিল আর তথ্য প্রযুক্তি দিয়ে কেমন আছে। কিন্তু তোমরা তো আর দেখোনি যে তথ্য প্রযুক্তি ছাড়া কেমন ছিল, তাই না? তো আমরা হচ্ছে তথ্য প্রযুক্তি আসার আগের মানুষ, ঠিক আছে? সো এইটা খুব সুন্দর করে আশা করি যে বোঝাতে পারবো বা তোমাদেরকে সুন্দর করে গল্পের মাধ্যমে বলতে পারবো। তো এই যে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না? তো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? এইটা আমরা শেষে তোমাদেরকে বলবো। তো তার আগে চলো আমরা ১ম এ বলা যাক যে একটা সময় ছিল জানো? যখন আম সবকিছু মানুষের করতে হতো। যেকোনো কাজ মানুষের করতে হতো। আ আর তারপরে কি আসলো? মেশিন আসলো। ঠিক আছে? মেশিন আসলো। মেশিন আসার পরে কি হলো? ওই কাজগুলা মেশিনে সহজে করে ফেলতে লাগলো। যখন এরকম বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র বা মেশিন বা রোবট বা এই ধরনের টেকনোলজির আবিষ্কার হতে থাকে, ঠিক আছে? তখন সবাই মানে একেবারে সবাই ভয় পেয়ে যায় যে কি হবে? এখন তো অনেক রোবট চলে আসছে, অনেক আ প্রযুক্তি চলে আসছে। তো এই রোবটে তো সব চাকরি খেয়ে নিবে। হ্যাঁ? মানুষরা কি করবে তাহলে? সবই তো রোবটে করবে। ঠিক আছে? যেমন আগে কার্টুন বানাতে কত কষ্ট হতো জানো? আ তোমরা ডিজনির কার্টুন কারা, কারা দেখেছো বলো তো? আগের প্রাচীনকালে যে সকল ডিজনির কার্টুনগুলা বানাতে হতো, ওইটা বানাতে ৪০-৫০ জনের একটা টিম লাগতো। ঠিক আছে? ৪০-৫০ জনের একটা টিম লাগতো আ প্লাস ওদের প্রত্যেকের ড্রইং করা লাগতো। ঠিক আছে? অনেক, অনেক ড্রইং করা লাগতো। তারপরে আ তাদের জন্য সাউন্ডের জন্য বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বিশাল বড়, বড় দল লাগতো। কিন্তু এখন কি হচ্ছে? ওই কার্টুন একজনে তৈরি করে ফেলছে কিসের সাহায্যে? কম্পিউটারের সাহায্যে। ঠিক আছে? কম্পিউটারের সাহায্যে একজনেই সম্পূর্ণরূপে তৈরি করে ফেলতে পারছে। বোঝা গেছে? হুম। আর যে সাউন্ড সিস্টেম এটা তুমি তোমার মোবাইল ফোনেই এখন এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারছো। তাহলে কি বুঝলে তুমি? আ যেখানে ৪০-৫০ জনের কাজ কি একটা মাত্র কম্পিউটার এসে কি খেয়ে দিয়েছে। আর এখন কিসের যুগ? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। এখন দেখা যাচ্ছে যে এআই হঠাৎ করে, ঠিক আছে? এখন কিন্তু আর এই তথ্য প্রযুক্তির সেই আগের ব্যবহার না বরং আরো অ্যাডভান্স লেভেলে আসছে। সেটা কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। এখন তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারবে না। তোমাকে শুধু কমান্ড দিতে হবে আর সে সেটা করে ফেলবে। তাহলে এটা যদি করা সম্ভব হয়, তাহলে বলো কারোর কি আর চাকরি থাকার কোনো সম্ভাবনা আছে? বলো। তো তখন মানুষ কি মনে করল যে আ চাকরি কি সব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু না, বিলুপ্ত হয়নি। যেসব টেকনোলজি নতুন, নতুন তৈরি হয়েছে দেখা যাচ্ছে অনেক কম্পিউটার তৈরি হয়েছে। বেশ কয়েকটা আ কয়েক ধরনের রোবট তৈরি হয়েছে। তো দেখা যাচ্ছে যে ওই আ রোবট এবং কম্পিউটার অপারেট করার জন্য অনেক, অনেক নতুন আরো জব বা কর্মসংস্থানের আ সৃষ্টিও কিন্তু সাথে, সাথে হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা। তো ইন্টারনেট আ এটাই দেখা গেছে যে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে, সাথে কর্মসংস্থানও কি দ্রুত হারে বৃদ্ধি পাইছে। এখন চলো কিভাবে বৃদ্ধি পাইছে দেখি। তো এই যে বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এটা এমআইটির একজন অধ্যাপক তিনি বলেন ইকবাল কাদের, ঠিক আছে? তিনি বলেন সংযুক্তি উৎপাদনশীলতা বা কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। তার মানে যত আমরা একে অপরের সাথে যুক্ত থাকতে পারবো, আমরা সারা বিশ্বের সাথে যত যুক্ত থাকতে পারবো তত কি? তত বেশি আমরা আ আমাদের যে ক্ষমতা, আমাদের যে সক্ষমতাটা সেটা বাড়বে। ঠিক আছে? তথ্য অর্থাৎ প্রযুক্তি সংযুক্তির ফলে উৎপাদনশীলতা বাড়ে। ফলে নতুন কর্মসংস্থান তৈরি হয়। ঠিক আছে? যেমন আ
এখন তুমি চাইলে দেশের বাইরেও চাকরি করতে পারো। ঠিক আছে? দেশে বসে ঘরে বসে বাইরেও চাকরি করতে পারো। এটাকে বলা হয় কি রিমোট জব। ঠিক আছে? তুমি দেশের থেকেই তুমি বাইরের চাকরি কিন্তু করতে পারো। আচ্ছা, তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে কাজ করে নিতে পারেন। উদাহরণ হিসেবে দেখো, বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে কারা করে? রোবট করে। ঠিক আছে? এখন দেখো রোবট করে। আগে কিন্তু সব মানুষ একদম ম্যানুয়ালি করত। এখন অটোমেটিক হয়ে গেছে সেগুলা। বা অটোমেটিক মেশিনের মাধ্যমে সেগুলা কি করা হয়? সম্পন্ন করা হয়। আ কর্মসংস্থানে কর্মীর উপস্থিতি, সময়কাল, তাদের বেতন ভাতা ইত্যাদির হিসাবের জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন। ঠিক আছে? একসময় কি হতো যে এই যে তোমার আ বিভিন্ন জায়গায় অনেকে জব করে বা অনেকে অনেক তোমার হচ্ছে আম বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেই পারে, তাই না? তো এই যে বহুত মানুষ যে কাজ করে, দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানে ৪০০-৫০০ প্লাস বা হাজার মানুষও কাজ করে। তো তাদের যে ওই বেতন ভাতা বা তাদের কাজের হিসাব, উপস্থিতির হিসাব বা সময়কাল, ঠিক আছে? যে কতক্ষণ উপস্থিত আছে বা কবে আসে গেছে, এই সকল তথ্য রাখার জন্য কিন্তু আগে আবার আ অনেক লোক লাগতো, ঠিক আছে? এত লোকের হিসাব রাখার জন্য অনেক লোক রাখতো। কিন্তু এখন আর কোনো লোকের প্রয়োজন হয় না। অটোমেটিক অনেক মেশিন চলে আসছে। দেখা যাচ্ছে অ্যা দরজার সাথে কি একটা মেশিন আছে, ওইখানে কার্ড সোয়াইপ করলে বা ঘষলে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিলে, হ্যান্ড প্রিন্ট দিলে, ঠিক আছে? কিংবা আইরিশ স্ক্যান করলে তার যত তথ্য যে সে সেখানে উপস্থিত হয়েছে কি হয়নি, এই সকল তথ্য কিন্তু সেখানে আ আ রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে? ইত্যাদি হিসেবে সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এই সকল কাজ সম্পন্ন করা যায়। বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজে স্বয়ংক্রিয়ভাবে এটা করা যায়। তো কম্পিউটারে ঠিক এইভাবে হিসাব রাখবে। হিসাব রেখে কি আ আগে থেকেই বুঝে যাবে যে কোথায় কোন মালামাল রাখতে হবে, কেমন রাখতে হবে। ঠিক আছে? সেই সবই কম্পিউটারের ভেতরে একটা ডিজাইন করে সে কোথায় কোন মালটা রাখবে, কোন মালগুলো কোথায় রাখলে ভালো হবে, কিভাবে কি করতে হবে সবই কিন্তু সাজানো যায়। টেলিফোন এক্সচেঞ্জ কম্পিউটার নিয়ন্ত্রণের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থাকরণের মাধ্যমে পৃথক জনবলের প্রয়োজন হয় না। ঠিক আছে? আম তার মানে যে টেলিফোন আগে এক্সচেঞ্জ করতে হতো। দেখা যাচ্ছে একটা কোম্পানিতে আ তোমার হচ্ছে সার্ভিস প্রোভাইডাররা যারা থাকবে, ঠিক আছে? যে কার কাছে কোন কলটা যাবে, এক করে আগে সবার কানের গোড়ায় যেয়ে ধরতে হতো একজন কর্মীকে। কিন্তু এখন সেটা অটোমেটিক্যালি বা একদম আ স্বয়ংক্রিয়ভাবে এটা সম্ভব হচ্ছে। স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিনরাত যেকোনো সময় গ্রাহকের প্রশ্নের উত্তর বা জবাব দেওয়া যায়। ঠিক আছে? তো ইন্টারেক্টিভ যে ভয়েস স্বয়ংক্রিয় যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তোমরা বিভিন্ন কোম্পানিতে কাস্টমার কেয়ারে কথা বলে দেখেছো যে সেখানে কি থাকে? অনেক সময় রোবটে কিন্তু কথা বলে। ঠিক আছে? তো ওখানে ভয়েস প্রযুক্তি ব্যবহার করে। দেখা যাচ্ছে আ তোমার কোনো কিছু একটা জানতে হবে, তুমি ওই নাম্বারে ডায়াল করলে যেমন 121 এখানে তুমি ডায়াল করলে, ডায়াল করে তোমার কাছে জানতে চাইলো যে তুমি কি সম্পর্কে জানতে চাও? যে সম্পর্কে জানতে চাও সেটা প্রেস করো। 1 প্রেস করলে তুমি এইটা জানতে পারবা, 2 প্রেস করলে তুমি এইটা জানতে পারবা, 3 প্রেস করলে এইটা জানতে পারবা। ঠিক আছে? এভাবে বলবে। এখন তুমি যেটা জানতে চাও সেটাই প্রেস করলে সেটা অটোমেটিক্যালি কিন্তু তোমার যে জবাব বা অ্যান্সার সেটা দিয়ে দিবে। ঠিক আছে? তারপরে আ ব্যাংকের যে এটিএম কার্ড, ঠিক আছে? সেখানে কি করা যায়? নগদ অর্থ বা টাকা তোলা যায়। ২৪ ঘন্টা, দিন-রাত ২৪ ঘন্টা তুমি এটা খোলা পাবা। টাকা রাখার জন্য। দেখা যাচ্ছে তোমার কাছে একটা কার্ড আছে, কোনো টাকা নাই। তুমি কি করবা? মেশিনে চলে যাবা। মেশিনে চলে যেয়ে কার্ডটা সোয়াইপ করবা। সোয়াইপ করার ফলে তোমাকে টাকা দিয়ে দিবে। ঠিক আছে? মেশিনে। পরবর্তী আ পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজের ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। তো এই যে এত মেশিন আসছে, এত যন্ত্র আসছে, এত মেশিন এবং যন্ত্রের ব্যবহার কেউ যদি না পারে, তাহলে কিন্তু অবশ্যই তার যে জবটা, এই জবটা কিন্তু চলে যাবে, বাতিল হয়ে যাবে। ঠিক আছে? তার আ সে যে কাজটা করত, অবশ্যই তাকে কি করতে হবে? সেই আ কাজটা যে এখন মেশিনে রিপ্লেস করে দিছে, ওই মেশিনের ব্যবহারটা তোমাকে জানতে হবে। তুমি এখন এআই এর কথা বলো। এআই কি না পারে? কিন্তু তোমাকে এআইটা সঠিকভাবে ব্যবহার করতে পারতে হবে। ঠিক আছে? এআইটা ব্যবহার করার জন্য তোমাকে সক্ষম হতে হবে। তাহলেই তুমি এ আর রিপ্লেস হবা না। এআই ব্যবহারের মাধ্যমে বরং তোমার কাজটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে?
দেখা যাচ্ছে যারা আগে আর্টিস্ট ছিল তারা আগে কি হাতে কলমে আর্ট করতো। তো এখন তো কম্পিউটার চলে আসছে। তাদের আর ওইটার দরকার হয় না। তারা কি গ্রাফিক ডিজাইন করবে কিসে? পিসিতে বা কম্পিউটারে তারা গ্রাফিক ডিজাইন করবে। তো এই ক্ষেত্রে তাদেরকে কি অবশ্যই সেটা পারতে হবে। সেজন্য তাদেরকে অবশ্যই সেটা শিখতে হবে। না শিখলে তারা পারবে না। এইজন্য সবাইকে কি করতে হবে? ক্রমাগত দক্ষ হয়ে উঠতে হবে। কম্পিউটারের সাহায্যে অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। আবার অনেক পূর্বে বিশেষ করে দক্ষতা না থাকলে যে কাজগুলো সম্পূর্ণ করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটার সহায়তায় সম্পন্ন হচ্ছে। যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং, ঠিক আছে? তো এই যে আগে ফটোগ্রাফি বা তোমার হচ্ছে ফটো এডিটিং যেইগুলা, সেগুলা কিন্তু আ অনেক দক্ষতা লাগতো। কিন্তু এখন খুব সহজে মাত্র কয়েকটা ক্লিকে আ যেকোনো ফটো এডিট করা যায় কিংবা ভিডিও এডিট করা যায় খুব সহজে একদম বাসায় বসে বরং আরো মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক আছে? কম্পিউটারও না বরং মোবাইলের ফোনের মাধ্যমে তুমি যেকোনো ধরনের আ ছবি যেকোনোভাবে তুমি এডিট করতে পারবা। যেকোনো ধরনের ভিডিও তুমি যেকোনোভাবে এডিট করতে পারবা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে। ঠিক আছে? তাহলে দেখো একসময় কিন্তু এইসব করা অনেক জটিল ছিল। আচ্ছা, অনেকে ঘরে বসে কাজ করছে। প্রতিষ্ঠান এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে হয়েছে। কর্মীর সংখ্যা যেমন কমছে তেমনি তাদের ধরনও পাল্টেছে। ঠিক আছে? এই যে অফিসের অনেক বড় যে খরচ, যে অফিসটা বানাইতে অনেক খরচ, সেটা কি হচ্ছে এখন ঘরে বসেই কিন্তু ভার্চুয়াল প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এই যে আমাদের গৃহপাঠশালা, এটা কিন্তু ভার্চুয়াল প্রতিষ্ঠান। ঠিক আছে? সম্পূর্ণ ডিজিটাল। আচ্ছা, স্বয়ংক্রিয় মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা আ হ্রাস পাচ্ছে। দেখা যাচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তাদের অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। সে একবার প্রবেশের সময় অ্যাটেন্ডেন্স দিবে বা ফিঙ্গারপ্রিন্ট দিবে। আবার যখন বের হবে তখন আবার কি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাকে বের হতে হবে। ঠিক আছে? অন্যথায় আ তার যে কতটুকু সে অ্যা কাজ করছে সেটা কিন্তু রেকর্ড থাকবে। ঠিক আছে? যাওয়ার সময় যখন সে ফিঙ্গারপ্রিন্ট দেবে তখন বোঝা যাবে যে সে উপস্থিত হয়েছে। এমনটা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেও করা হচ্ছে ডিজিটাল স্কুলগুলাতে কিন্তু এমনটাও করা হচ্ছে। ঠিক আছে? তোমাদের স্কুলেও বেশিরভাগ সকল স্কুলে কিন্তু এই প্রযুক্তিটা অলরেডি চলে আসছে যে যখন তুমি স্কুলে প্রবেশ করবে তখন ফিঙ্গারপ্রিন্ট দিবা। আবার যখন তুমি বের হয়ে যাবা তখন আবার একটা ফিঙ্গারপ্রিন্ট দিবা। এতে করে বুঝতে পারবে যে তুমি ঠিক কতটুকু সময় সেখানে আ আছো। ঠিক আছে? আচ্ছা, তো নিত্য নতুন কাজের কিন্তু অনেক নিত্য নতুন কাজ কিন্তু সৃষ্টি হচ্ছে। তবে যেই কাজগুলো সৃষ্টি হচ্ছে তার জন্য কি? তার জন্য আমাদের নিজেদেরকে আরো দক্ষ হয়ে উঠতে হবে। আমরা দেখা যাচ্ছে পুরোনো কাজ যারা করতো বা পারতো তাদের কিন্তু শুধু তাদেরই চাকরি নেই যারা আপডেট হয়নি। যারা তোমার হচ্ছে সময়ের সাথে, সাথে আপডেট হয়নি। তারা কিন্তু আ পিছিয়ে পড়ছে। ঠিক আছে? তো জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এর ভেতরে আম মোবাইল কোম্পানিতে অনেক কাজ। এটা কি? এটা একটা প্রযুক্তির গত কোম্পানি, তাই না? মোবাইল কোম্পানিগুলো মোবাইল অপারেটর বিশাল সংখ্যক মানে যে মোবাইল অপারেটর আছে গ্রামীণফোন, বাংলালিংক আ যেই সিমের কথাই তুমি বলো না কেন, ঠিক আছে? টেলিটক, এয়ারটেল যে সিমই হোক না কেন, রবি, হ্যাঁ? প্রত্যেকটা কোম্পানিতে অনেক লোক কিন্তু কাজ করে। অনেক মানুষ কিন্তু এখন নিয়োজিত। তো দেখো একটা বিশাল একটা কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা ওখানে হইছে। আম মোবাইল কোম্পানির বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি। ঠিক আছে? বিভিন্ন কোম্পানি, ঠিক আছে? বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানিও আছে। যেইগুলাই অনেক পরিমাণ লোক আ কাজ করে বা তাদের কর্মসংস্থান সেখানে। ঠিক আছে? মোবাইল ফোন বিক্রয়, দেখা যাচ্ছে এই যে এত মোবাইল ফোন তৈরি হয়েছে সব কি প্রযুক্তিগত, তাই না? তো মোবাইল ফোন বিক্রয় হোক, বিপণন হোক বা অ্যাডভার্টাইজিং হোক, ঠিক আছে? বা রক্ষণাবেক্ষণ হোক সবই কিন্তু আ অনেক আ মানে কর্মসংস্থান আ দিয়েছে। কেননা এই যে এর জন্য বিশাল বড় কি লাগবে? ফ্যাক্টরি লাগবে, বিশাল বড় আ দোকান লাগবে। তার জন্য কি অনেক কর্মী লাগবে, তাই না? এই যে দেশে ১২-১৩ কোটিরও বেশি মোবাইল ফোন আছে। তো এত কোটি মোবাইল আ দেশে যদি থাকে তাহলে সেগুলো উৎপাদন করতেও তো অনেক আ বেশি পরিমাণে ফ্যাক্টরির প্রয়োজন হবে, তাই না?
তো যত ফ্যাক্টরির প্রয়োজন হবে তত কর্মীরও কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে? তো এই যে মোবাইল ফোন সরবরাহ করা, ওই ফ্যাক্টরি থেকে সরবরাহ করা, সেগুলোর বিপণন করা মানে অ্যাডভার্টাইজিং করা। তোমরা দেখবা যে মোবাইল ফোনের বিজ্ঞাপন অনেক জায়গায় দেখতে পারবা এবং সেগুলোকে বিক্রয় করা। বিভিন্ন দোকানে মোবাইলের অনেক দোকান আছে কিন্তু এখন, তাই না? পরবর্তীকালে বিক্রয়োত্তর সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা, ওই যে গ্যারান্টি ওয়ারেন্টি দেয়, তো বিক্রয় করার পরেও কি একটা সার্ভিস তাদেরকে দেওয়া লাগে, তো ওই সার্ভিসটা দেওয়ার জন্য বিপুল পরিমাণে কর্মী লাগে। বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। দেশের কেন্দ্র মোবাইল ফোন গ্রাহক তার মোবাইলে বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সহ গ্রহণ করতে পারে। এই যে বিল বিল দেওয়া, এটা কিন্তু এখন আরো বেশি সহজ হয়ে গেছে, তাই না? এখানে কি বলছে, এখানে যা বলছে তার কিন্তু না, আরো সহজ হয়ে গেছে এখন। দেখা যাচ্ছে তুমি বিকাশের মাধ্যমে মোবাইল ফোনের সকল বিল তুমি পরিশোধ করতে পারছো, ঠিক আছে? বিকাশের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে, ঠিক আছে? নতুন খাত সৃষ্টি, মোবাইল ফোন প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং এর মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি বড় ভূমিকা রয়েছে। আ পূর্বে যেকোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেটা দেওয়া হতো। আগে অ্যাডভার্টাইজিং করার জন্য এই কত কি করা হতো জানো? বড় নোটিশ বোর্ড দেওয়া হতো, অনেক ম্যাগাজিনে ছাপা হতো, অনেক তোমার হচ্ছে আম নিউজপেপারে ছাপা হতো। অনেক বড় বিলবোর্ড লাগতো, দেয়ালে লাগাতে হতো আ বিজ্ঞাপনের জন্য। কিন্তু এখন ওই বিজ্ঞাপন কিন্তু আ শুধু পত্রিকা আকারে প্রকাশ হচ্ছে না, বরং আইসিটির ফলে দেখা যাচ্ছে ওই বিজ্ঞাপনগুলোকে এখন ফেসবুকে অ্যাড দেওয়া যাচ্ছে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এখন ফেসবুকে অ্যাড দেওয়া যাচ্ছে। তোমরা অ্যাড দেখবা, বিজ্ঞাপন দেখবা। ইউটিউবে অ্যাড দেওয়া যাচ্ছে, তাই না? বিভিন্ন ওয়েবসাইটের ভেতরে অ্যাড দেয়া যাচ্ছে। তো ওইগুলা দেখো এখন কত রিপ্লেস হয়ে আসছে। এই সকল জব সাইটে দেখো। আর এখন অনেক জব সাইট আছে। তার মানে চাকরির জন্য দেখা যাচ্ছে একসময় আম অনেকভাবে বিজ্ঞাপন দেওয়া হতো। ঠিক আছে? কিন্তু এখন যে সকল জব সাইট গুলা আছে, যেমন BDJob.com, এই যে BDJob.com, এছাড়া আরো অনেক কিছু আছে। টেলিটকের আছে। আরো অনেক জব সাইট আছে যেখানে জব পোস্ট করা হয়। অর্থাৎ কোনো নিয়োগ দেওয়ার দরকার হলে কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে বা আ কোনো সরকারি ভবনে যদি আ কোনো চাকরির প্রয়োজন হয়, তাহলে কি সেখানে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে। ঠিক আছে? শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট কিংবা Facebook এর মাধ্যমেও কিন্তু বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। দেখা যাচ্ছে আ কোনো একটা ব্যাংক তাদের নিয়োগ ছাড়বে। তো তারা চাইলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিংবা তাদের Facebook পেজের মাধ্যমে কিন্তু তারা ওইটা ছাড়তে পারে। ঠিক আছে? আ আর এখান থেকে যে কেউ আ সরাসরি এখন ঘরে বসে মোবাইল ফোন, ইন্টারনেটের মাধ্যমে নিজে তারা কি করতে পারছে? নিজে রেজিস্ট্রেশন করতে পারছে, নিজে এপ্লাই করতে পারছে এবং নিজে এপ্লাই করাই না, বরং আ যখন দেখা যাচ্ছে আ টাক যেদিন ইন্টারভিউ হবে সেদিন তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, কিংবা আ সময়সূচি সবকিছু কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই এখন ঘরে বসেই জানা যাবে। তাহলে দেখো কত কষ্ট লাঘব হয়ে গেছে। আগে তো এসবই ছিল না। তাহলে তখন কত জটিলতা ছিল তুমি চিন্তা করে দেখো। ঘরে বসে আয়ের সুযোগ। এখন ঘরে বসে কি আয় করা যাচ্ছে। তোমরা ফ্রিল্যান্সিং এর নাম শুনেছো, আউটসোর্সিং এর নাম শুনেছো, তাই না? আচ্ছা দেখো, আম আমাদের দেশের ভেতরে ছাড়াও কিন্তু বিভিন্ন দেশে অনেক কাজ রয়েছে, কিন্তু সেখানে কর্মী সংখ্যা খুবই কম। যারা কাজ করবে তাদের সংখ্যা খুবই কম, কিংবা তাদের নিজেদের যে সকল কর্মী তারা অনেক বেশি চার্জ করে। তাদের বেতন অনেক। কিন্তু তারা যখন চায় তখন তারা কিন্তু আমাদের দেশে কর্মীদের দিয়ে খুবই কম মূল্যে, অল্প মূল্যে তারা কিন্তু কাজ করে নিতে পারে। ঠিক আছে? এই যে তারা তাদের দেশে বসে আমাদের দেশে কি দিচ্ছে? কাজ দিচ্ছে। তাই না? চাকরি দিচ্ছে। তো বিভিন্ন ধরনের চাকরি আছে, যেমন ওয়েবসাইট ডিজাইনিং, ডেভেলপমেন্ট হতে পারে, ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজ হতে পারে, গ্রাফিক্স ডিজাইন এর অনেক কাজ হতে পারে, ভিডিও এডিটিং এর অনেক কাজ হতে পারে। তারপরে হচ্ছে আম ডেটা সায়েন্স এর অনেক কাজ হতে পারে। ঠিক আছে? এই যে এত কাজ বাইরের দেশের মানুষ কি করছে? আমাদের দেশের মানুষদের দিয়ে করাচ্ছে। ঠিক আছে? এই যে অ্যা
অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করা হয়। ঠিক আছে? এটাকে কি বলা হয়? আউটসোর্সিং। আউটসোর্সিং মানে হচ্ছে যে মনে করো আ আমি আমার কোম্পানির কাজ তোমাদের কারো দিয়ে করাবো। তো এই যে আমি আমার কোম্পানির কাজ যে তোমাদের দিয়ে করাবো সেটাকে কি বলা হচ্ছে? আউটসোর্সিং বলা হচ্ছে। আর কেউ যদি সেটাকে করতে চায়, তার যদি ইচ্ছা থাকে সেই কাজটা করার, সে ফ্রিলি বা মুক্তভাবে সে সেটাকে করতে পারবে। চাইলেই করতে পারবে, না চাইলেও করতে পারবে না। ঠিক আছে? সে চাইলেই করতে পারে, আবার যদি না চায় তাহলে তার করার দরকার নেই। ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এজন্য একে ফ্রিল্যান্সিং বলে। ফ্রি মানে কি জানো? মুক্ত, তাই তো? এই ধরনের কাজের অনেক সাইট পাওয়া যায়। ঠিক আছে? যেমন এই যে কাজ যে করাবে, এই সকল কাজ কিসের মাধ্যমে পোস্ট করবে? Upwork হতে পারে, freelancer.com হতে পারে, Elance হতে পারে, তারপরে আরো আছে, আরো অনেক আছে। আ তো যারা আ কাজ কাজে যারা দিবে কাজ, ঠিক আছে? তারা ওখানে জব পোস্ট করে বা তারা পোস্ট করে যে আমার এই কাজ লাগবে। আর আমাদের দেশের যারা আছে তারা কি করে? তারা সেই কাজগুলা আ নেয়। ঠিক আছে? কাজগুলা নিয়ে কি করে? আ সেলফ এমপ্লয়মেন্ট বা তারা নিজের একটা আয়ের সোর্স, ইনকাম সোর্স কিন্তু সেখান থেকে আ পেয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই শুনেছো ফ্রিল্যান্সিং এর কথা বা আউটসোর্সিং এর কথা। এবং তোমার আশেপাশে হয়তো অনেকে এমন থাকতে পারে যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর সাথে জড়িত আছে। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের ম্যাজিক নোটটা দেখা যাক। আসলে আ তোমার হচ্ছে তথ্য প্রযুক্তি আসলে কাকে বলে? তথ্য প্রযুক্তি কাকে বলে? চলো আমরা দেখি। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। মনে রাখবে এটুকু। তথ্য সংগ্রহ। তার মানে যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, একই সাথে সংরক্ষণ করা হয়, প্রক্রিয়াকরণ করা হয় এবং আদান-প্রদান করা হয়। তাকে কি বলা হয়? তথ্য যোগাযোগ প্রযুক্তি। যেমন তোমাদের যত তথ্য আছে সব কি সংরক্ষণ করা হয়েছে একটা ফর্মের মাধ্যমে। এখন ওই ফর্ম থেকে কোথায় গেছে সেগুলো একটা শিটে গেছে। তার মানে কি সেখানে সংরক্ষণ আছে। এবার ওই ফর্মে তোমাদের যারা বেতন দিয়েছো বা দাওনি সেই হিসাব রাখা যাচ্ছে প্রক্রিয়াকরণের মাধ্যমে এবং সেটা চাইলে আ আরেক জায়গায় পাঠানো যাচ্ছে। এটাকে বলা হয় কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষাক্ষেত্রে কেমন ব্যবহার হচ্ছে? আম অনলাইন ভর্তি, পরীক্ষা বা ফলাফল সবই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। তুমি অনলাইনের মাধ্যমে ভর্তি অ্যাডমিশন নিতে পারবা। তুমি অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। তুমি অনলাইনের মাধ্যমেই পড়াশোনা করতে পারবে। এই যে তোমরা এখন অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারছো। আর যোগাযোগের ক্ষেত্রে কি হচ্ছে? মোবাইল ফোন, ইমেইল, ইন্টারনেট এই সবই কিন্তু যোগাযোগের ক্ষেত্রে লাগছে। কর্মসংস্থান বলতে কি বোঝায়? আ কর্মসংস্থানের ক্ষেত্রে কি করতে পারছো? অনলাইনে কিন্তু আবেদন করতে পারছো। তুমি অনলাইনেই আম যত জবের অপরচুনিটিস বা চাকরি সব কিন্তু তুমি অনলাইনে দেখতে পাচ্ছ। বা তুমি ফ্রিল্যান্সিং করতে পারছো। সরকারি সেবা কিসে দেওয়া হয়? ই-গভর্নেন্স বা সরকারি সেবাগুলো কিন্তু এখন অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সেটাকে কি বলা হয়? ই-গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। ঠিক আছে? অর্থনৈতিকের দিক থেকে দেখা যাচ্ছে মোবাইল ব্যাংকিং। তোমরা আমাকে বেতন দিবা কিসের মাধ্যমে দিবা? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ঠিক আছে? তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একেকজন শিক্ষার্থীরা আমাদের কাছে আগে দেখছে ১০,০০০ প্লাস করে টাকা দিত একেকজন শিক্ষার্থীরা। ঠিক আছে? এটা কিসের মাধ্যমে দিত? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। গবেষণা, দ্রুত তথ্য বিশ্লেষণের জন্য। আচ্ছা। তো তথ্য যে ব্যবহার করবা সেটার জন্য কি লাগবে? একটা তথ্য তোমার প্রয়োজন হলো তুমি কি করলে ইন্টারনেট সংযোগ করে কি করলে? আ ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলে, ওয়েবসাইটে প্রবেশ করার পরে কি অনলাইনে ফর্ম পূরণ করলে, অনলাইনে ফর্ম পূরণ করার পরেই তোমার আবেদনটা হয়ে গেল। ফিটি যদি পরিশোধ করার থাকে তাইলে। আচ্ছা। আ তাহলে তুমি এইগুলা কিন্তু এখন পারবা। আর এখন বুঝতে পারছো যে ওয়েবসাইট তোমার সময়, খরচ, শ্রম সবই কিন্তু কমায় দিছে। ঠিক আছে? আ তারপরে তোমার মোবাইলে আদান-প্রদানের জন্য এখন অনেক লম্বা লাইন দেওয়া লাগে না। মোবাইল আ যোগাযোগ ও অর্থ লেনদেনের জন্য বা ইন্টারনেট কি তথ্যের মুক্ত প্রবাহ। ঠিক আছে? ইন্টারনেট মানে কি তথ্যের মুক্ত প্রবাহ। তার মানে সব জায়গায় তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে এটাই হচ্ছে ইন্টারনেট। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে পার্ট ২ এখন যেটা আমরা পড়লাম, সেখানে কি বুঝলাম আমরা এক কথায়? পুরনো অনেক কাজ কি হইছে? কমে গেছে, তাই না? কিন্তু নতুন আরো অনেক কাজ, অনেক কর্মসংস্থান সৃষ্টি হইছে। বোঝা গেছে? আ তার কারণে এই যে পুরনো কাজ যে কমে গেছে, তাহলে সেই কাজ যারা করত, তারা তো এখন বেকার, তাই না? তারাই বেকার যারা কি নিজেকে আপডেট করেনি।
কালের সাথে, সাথে যারা আপডেট করেছে তারাই টিকে থাকতে পেরেছে। ঠিক আছে? তো আপডেট করতে হবে। নিজেকে অলওয়েজ আপডেট করতে হবে। ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ঠিক আছে? একসময় কি ঘরে বসে কাজ করার কথা চিন্তাই করা যেত না। কিন্তু এখনই ঘরে বসে অফিস করা যায়। ঘরে বসে সবকিছু করা যায়। তো ফ্রিল্যান্সিং মানে কি অনলাইনে কাজ করে আয় করা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? আর আউটসোর্সিং মানে কি বিদেশি প্রতিষ্ঠান আ তারা যে কাজগুলা বাইরের মানুষের দিয়ে করাতো আউটসোর্স করতো। ঠিক আছে? সেটাই হচ্ছে আউটসোর্সিং। মোবাইল সেবা মানে কি পড়ে এখানে অপারেটর হতে পারে বা বিক্রয় বা সার্ভিস হতে পারে। অর্থাৎ এই যে সিম কোম্পানির কথা বললাম বা মোবাইল বেচা-কেনার জন্য বললাম যেটা বা বেচা-কেনার পরে যে সার্ভিসটা সেটার কথা বললাম। সফটওয়্যারের জন্য কি দরকার? ডেভেলপমেন্ট এবং হোস্টিং। এই সফটওয়্যারের জন্য আ ডেভেলপমেন্ট, টেস্টিং এগুলা প্রয়োজন। এগুলার জন্য অনেক মা মানুষ বা অনেক আ জব কিন্তু রয়েছে। ঠিক আছে? ডিজিটাল সেবা বলতে কি বোঝায়? ডাটা এন্ট্রি, গ্রাফিক কার্ড আরো কয়েকটা ডিজিটাল সেবার কথা বললাম। আশা করি মনে আছে। ই-কমার্স মানে কি? অনলাইন ব্যবসা। ঠিক আছে? ই-কমার্স এখন অনলাইনেই কি ব্যবসা করা যাচ্ছে। এখন আর দোকান খুলে বসা লাগছে না। এখন তুমি বাসায় বসেই অনলাইনে বেচা-কিনা করতে পারছো। তো জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটের নাম Upwork আছে, freelancer.com আছে আর কি ইল্যান্স আছে। তো ফ্রিল্যান্সার একটা অনলাইনে কাজ করার জন্য একটা আউটসোর্সিং এর জন্য। ওকে। তো আশা করি বোঝা গেছে আউটসোর্সিং মানে কি ইন্টারনেটের মাধ্যমে এক দেশের কাজ অন্য দেশের মানুষ দ্বারা সম্পন্ন করাকে কি বলা হয়? আউটসোর্সিং। আউটসোর্সিং কাজ বলতে কি ওয়েবসাইট তৈরি, গ্রাফিক্স ডিজাইন, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা প্রসেসিং আরো অনেক কাজ কিন্তু আছে। ঠিক আছে? তো এখানে উম তোমার কিভাবে তুমি ঘরে বসে আয় করতে পারবা? তোমার ইন্টারনেট লাগবে। ঠিক আছে? ঘরে বসেই পারবা বা তোমাকে দক্ষ হতে হবে এবং আ সময় তোমার সময়ও কম লাগবে, তোমার খরচও কম হবে। ঠিক আছে? আর আ যোগাযোগ যত বেশি হবে কি উৎপাদনও তত বেশি হবে। তার মানে কি কানেক্টিভিটি ইস প্রোডাক্টিভিটি। তো আইসিটির ব্যবহারের ফলে কি কর্মক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তার মানে কি আম কিছু পজিটিভ দিক আছে। ঠিক আছে? যেমন আ কম কর্মী দিয়ে বেশি কাজ এখন কিন্তু সম্পন্ন হচ্ছে। যে সকল কর্মীরা আছে তারা কি তারা প্রযুক্তি ব্যবহার করে একজন কর্মী চাইলে ৪০ জনের কাজ সম্পন্ন করতে পারছে বা দ্রুত কাজ সম্পন্ন করা যাবে। আগে যেই কাজটা করতে আ ৪০-৫০ দিন লাগতো এখন তা মাত্র ১০ থেকে ১৫ মিনিট লাগে। স্বয়ংক্রিয় ব্যবস্থা, ঠিক আছে? বা সবকিছু অটোমেশন করা আর দিন-রাত ২৪ ঘন্টা সপ্তাহের প্রত্যেক দিন আ সেবা প্রদান করা। তারপরে এটিএম থেকে টাকা তোলা, তাই না? দিন-রাত ২৪ ঘন্টা কিন্তু তোলা যায়। স্বয়ংক্রিয় হিসাব সফটওয়্যার অটোমেটিক হিসাব হয়ে যাবে। ঠিক আছে? কারোর দরকার হবে না। একদম অটোমেটিক। তারপরে ইন্টারনেট ব্যাংকিং। তোমরা জানো ইন্টারনেট ব্যাংকিং কি? তাই না? বিকাশ, নগদ, রকেট তোমরা কিন্তু এসবই চেনো। ওকে। তো এই ছিল আমাদের পার্ট ২ নিয়ে আ বিশেষ যে আ তোমার নোটটা সেটা ম্যাজিক নোট এটা তোমাদের সবাইকে অধ্যায় শেষে প্রোভাইড করে দেওয়া হবে। তো আশা করি পার্ট ২ খুবই ভালো লেগেছে। এখনো পর্যন্ত যারা অনলাইন ক্লাসটি দেখছো তারা কমেন্ট করে নাম জানাও। আ তোমাদেরকে অনেক, অনেক বেশি ধন্যবাদ।